যৌনকর্মীর একজন প্রতিনিধি হিসেবে এই গল্পে তার জীবন গাথাটাই আমরা বলার চেষ্টা করেছি। আমি এখন রুনা খানকে ফ্লোর দিচ্ছি। রুনা খান তার অভিজ্ঞতা, এই কাজ, উনি অলরেডি অনেক জায়গায় কথা বলেছেন, এখন আপনাদের সামনে আবার একটু বলার জন্য আমি অনুরোধ করছি রুনা খানকে। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। অনেকক্ষণ অপেক্ষা করেছেন সবাই। যেটা বলছিলেন তৌফিক ভাই, এর মধ্যে আসলে আপনাদের অনেকের সাথেই আমার কথা হয়েছে, গণমাধ্যমের সাথে এই ছবিটি নিয়ে। পরিচালনা, আমার টিমের সহশিল্পী, অন্যান্য যারা আছেন তাদের সবার ব্যাপারে, ছবিতে যুক্ত হবার গল্প সবই অল্প অল্প করে বলার চেষ্টা করেছি। আমি এক কথায় যেটা বলতে পারি যে একজন অভিনয়কর্মী হিসেবে নীলপদ্ম সিনেমাতে কাজ করার অভিজ্ঞতাটা আমার জীবনে অসাধারণ সুন্দর এবং অভূতপূর্ব একটা ঘটনা। পরিচালক মানে তৌফিক ভাই যে চিত্রনাট্যটি আমাকে পাঠিয়েছিলেন, চিত্রনাট্য পড়ার পর আমি আসলে একদম তৎক্ষণাৎ, মানে সেই মুহূর্তে আমি তাকে জানাই যে তৌফিক ভাই আমি কাজটা করছি। তারপরে যেটা হয়, শুটিংয়ের বাদবাকি আমরা প্রস্তুতি এবং লোকেশনে, আপনারা জানেন যে আমরা দৌলতদিয়াতে শুটিং করেছি, সেই লোকেশনের অভিজ্ঞতাও শেয়ার করেছি আপনাদের সাথে অল্প অল্প করে। তো সব শেষে যেটা বলতে চাই যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমার পরিচালক যেভাবে গল্পটি বলতে চেয়েছেন। তিনি বারবার বলছিলেন যে নীলা একটা চরিত্রের মধ্য দিয়ে আসলে অনেকগুলো চরিত্রের প্রতিনিধি হয়ে, বা প্রতিনিধি আমি বলবো না, আমি বলবো যে অনেকগুলো জীবনের গল্প মিলিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে বলতে চেয়েছেন। এবং একটা চরিত্র বলতে নীলা এবং নীলার আশেপাশের সকল চরিত্র। তো আমরা দেখি একটু পর সিনেমাটা। আমি নিজেও আজকে প্রথম দেখব। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের এই সিনেমার প্রিমিয়ার হচ্ছে, আরেকটি শো আছে আমাদের। আজকে দেখার পর আপনারাও দেখেন কেমন লাগে। যদি আপনাদের ভালো লাগে, ওই যে আমি বারবারই বলছি যে এই মানে যৌনকর্মীদেরকে না, আমরা আসলে শুধু ওরা যৌনকর্মী এটুকুই জানি। আমরা বেশিরভাগ সময় জানি না যে ওরা কোথা থেকে এখানে এলো। প্রত্যেকেই এক একটা পরিবারে জন্মায়, এক একটা স্বাভাবিক জীবনই হয়তো থাকে। সেই স্বাভাবিক জীবন থেকে ওদের জীবনটা কিভাবে এই জায়গাটাতে এসে আটকে গেল, এবং ওরা কি সারাটা জীবন আসলে এখানেই থেকে যেতে চায়? কেউ কি চায় না যে এখান থেকে বেরিয়ে আমরা আমাদের সমাজে, রাষ্ট্রে আপাত দৃষ্টিতে যেটাকে আমরা স্বাভাবিক জীবনযাপন বলি, সেই জীবনের মধ্যে আবার ফিরে আসতে? যদি কেউ চায়, যদি সেই চেষ্টাটা করে, তাহলে কি আসলে আমরা মানুষ হিসেবে ওদেরকে সেই সুযোগটুকু, সেই সহযোগিতাটুকু করতে পারি? সমাজ বা রাষ্ট্র কি ওদের প্রতি সেই সমর্থনের হাতটুকু দিতে পারে, বাড়িয়ে দিতে পারে? আমি আসলে আমার চরিত্র নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না, এই জন্য যে নীলপদ্মর নীলাকে যদি পর্দায় আসলে বিন্দুমাত্র বিশ্বাসযোগ্য মনে হয়, তার পুরো কৃতিত্ব আমার পরিচালকের। আমার সিনেমাটোগ্রাফার, আমার সহশিল্পী যারা ছিলেন তাদের। আমি বিশেষভাবে অপু ভাইয়ের কথা বলবো। অপু ভাই আজকে এখানে নেই, প্রাচী আপা মানে ভীষণ সহযোগিতা করেছেন। আর দুজনের কথা আলাদা করে বললাম না, কারণ দুজন যেহেতু উপস্থিত আছেন আমার পাশে, সেজন্য আলাদা করে বললাম না। কিন্তু আমি অপু ভাইয়ের কথা বিশেষভাবে বলবো। হ্যাঁ, তো থ্যাংক ইউ আপনারা সবাই এসেছেন। আমরা দেখি একসাথে সিনেমাটা, তারপর দেখি যে চেষ্টাটা আমাদের পরিচালক বা আমরা সবাই মিলে করেছি, সে চেষ্টাটা কতটুকু সফল হয় বা কতটুকু বিশ্বাস করা যায়। থ্যাংক ইউ। আর আমার কাছে মনে হচ্ছে আসলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে, এই আনন্দের সবাই আমরা আনন্দিত। আমরা সবাই যদি ভালোভাবে, বিশেষভাবে বলবো আমি ভীষণ কৃতজ্ঞ। আমি জানি আপনাদের অনেক রকম কাজ থাকে, অনেক ব্যস্ততা থাকে, আপনারা সবাই এসেছেন। কারণ আমাদের এই গল্পটি, আমি সবসময় যেটা বলতে চাই যে সিনেমা তো জীবনের গল্প, এবং সিনেমার অনেক জনরা থাকে। আমরা বিভিন্ন জনরার সিনেমা করি, তো সিনেমা দেখি, সিনেমার মার্কেট তৈরি হয়ে আছে। তো আমাদের এই গল্পটি একেবারে জীবনের গল্প।
সত্যি বলতে এই গল্পের দর্শক খুব বেশি এখনো তৈরি হয়ে নেই। তো এই যে আপনারা এসেছেন, তার মানে আমি দেখতে পাচ্ছি আপনারা এই গল্পটাকে, এই গল্পের দর্শক আপনারা তৈরি করতে চান, সেই দায়িত্ব থেকে আপনারা এসেছেন। সেই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং আমি সবসময় একটা কথা বলি যে আমরা যারা কাজ করি, অভিনয় করি, নির্মাতা, কলাকুশলী, আমরা যারা আছি, আমরা যে কাজটা করি সেই কাজটা সাধারণ দর্শকের কাছে পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে গণমাধ্যম। এবং সেই গণমাধ্যমের সহযোগিতা ঠিকভাবে সেই আমাদের কাজগুলো দর্শকের কাছে পৌঁছানোর দায়িত্বটা, সবচেয়ে গুরু দায়িত্বটা কিন্তু আপনারা পালন করেন। আমরা 1 বছর ধরে 1 বছর সময় নিয়ে কাজ করেছি। আপনারা আজকে 1 ঘন্টা যে সময়টা দিচ্ছেন, এই 1 ঘন্টায় সারা দেশের দর্শকের কাছে এই সিনেমার গল্পটা পৌঁছাবে। আপনাদের ভূমিকা বিশাল, অনেক বড়। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এসেছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে, নীলপদ্ম টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, জি একদম ঠিক বলেছেন আপনি, সারা বিশ্বের কাছে। কারণ বিশ্ব এখন আমাদের হাতের মুঠায়, মানে প্রত্যেকটা মোবাইলে বিশ্ব, সারা বিশ্বের কাছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাকে কি আলাদা করে কিছু বলতে হবে? কোনো প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা, অনেক ধন্যবাদ। রুনা আপার সাথে আমিও একইভাবে বলতে চাই। আমি ব্যক্তিগতভাবে তো বটেই, এবং এই টিমের সাথে যারা আছে সবার পক্ষ থেকে আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। মানে আমার সবচেয়ে ভালো লাগছে যে চলচ্চিত্রটি মানুষের কাছে একটু হলেও পৌঁছালো, গল্পটা হলেও গেল। আপনার প্রত্যাশা বলার আগে আমি এসে বলে নিই, আমাকে প্রশ্ন করেছিল আমি কেন এই ধরনের কন্টেন্ট বেছে নিলাম। আই কুড হ্যাভ পিকড আপ অ্যানাদার স্টোরি। আমি কিছু গবেষণার সাথে যুক্ত ছিলাম। এর আগে শর্ট ফিল্ম করেছি, থ্যাঙ্কস টু সুমন আমার সাথে সবসময় চিফ এডি হিসেবে কাজ করেছে, এই চলচ্চিত্র কাজ করেছে। তো যেটি বলতে চাই যে আমাদের এই উন্নয়নশীল দেশগুলোতে এখনও পিছিয়ে পড়া, অবহেলিত, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী আছে। তার মধ্যে আপনারা জানেন এই দৌলতদিয়া হচ্ছে এই এশিয়ার মধ্যে অন্যতম একটি বড় যৌনপল্লী। আমি যখন গবেষণা করেছি, এক একটা মানে কর্মীর এক এক ধরনের গল্প উঠে এসেছে। হ্যাঁ, আমার চলচ্চিত্রে উনি যেটি বলেছেন আসলেই তাই। এক একজনের গল্প যতটুকু সংমিশ্রণ করা গিয়েছে, দেখা গেছে সত্যি কেউ বিয়ে করতে চলে গেছে। আমি যখন ইন্টারভিউ করি পার্সোনালি, দেখা গেছে সত্যি বিয়ে করে চলে গেছে, কারোর সাথে তার একটা কেমিস্ট্রি হয়ে গেছে। সে হিউম্যান বিং হতে পারে, কিন্তু আমাকে বলেছে ভাইয়া আমি 3 মাস থাকতে পারি নাই। কোনো না কোনোভাবে জানতে পেরেছে আমি পাড়ার মেয়ে, ওরা পাড়া বলে। যখনই জানতে পেরেছে পাড়ার মেয়ে, তখনই সে আসলে শি হ্যাজ বিন কিকড আউট। সে একটা স্বাভাবিক জীবনে আসতে চেয়েছিল, কিন্তু পরিবার সমাজ তাকে আসলে জায়গা দেয়নি, স্বীকৃতি দেয়নি। তখন থেকেই আসলে আমার এই কাজটা মাথায় স্ট্রাইক করে। এরকম আরও অনেকগুলো ঘটনাই আছে, আপনারা দেখলে হয়তো বুঝবেন, ওই প্রশ্নগুলো আছে। হ্যাঁ, ওরা আমাকে এমন বলেছে যে আমাদের ভাই কোনো জাত নাই, ধর্ম নাই, পরিচয় নাই। ওরা হয়তো ওইভাবে বলেছে, বাট দ্যাট ওয়াজ মাই স্ট্রাইকিং কোশ্চিন। আসলেই তো তাই। ডু দি সেক্স ওয়ার্কার্স হ্যাভ এনি কাইন্ড অফ সোশ্যাল আইডেন্টিটি? মানে ইন টার্মস অফ সাউথ এশিয়ান কনটেক্সটে আমাদের এদিকে জায়গায় আছে। হ্যাঁ, সো এদের রিচুয়ালসের জায়গায় দেখা গেছে দাফন কৃত্য, সেটা হিন্দু হোক আর যেই হোক, ওদের প্রপারলি ধর্মীয় জায়গা ওই অনুভূতি জায়গা থেকেও প্রপারলি কৃত্য অনুষ্ঠানটা হয় না, পায় না। অনেক আগে দেখা গেছে, আমি শুনেছি তাদের কাছ থেকে, কেউ মারা গেলে যখন মারা যায় তখন তাকে নদীতে ফেলে দেয়, যেটা আমি আমার শর্ট ফিল্মে আগে দেখিয়েছি। এখন থ্যাঙ্কস টু গভর্নমেন্ট তাদেরকে একটি জায়গা বরাদ্দ দিয়েছে যেখানে তাদেরকে আসলে কবর দেয়, কিন্তু সেটাও দেখা গেছে কবরটাও আসলে প্রপারলি দেয় না। ওরা বলেছে ওদের জায়গা থেকে যে কোনো রকম পুঁতে দেয়, হোয়াট এভার। সো আমার প্রশ্ন হচ্ছে, আমার সাথে কথা বলা আমাকে বলেছে আরও একটি জিনিস শেয়ার করতে চাই। এক মেয়ের সাথে আমার কথা হয়েছে, সেই মেয়েটি কীভাবে কষ্ট করে একটা এনআইডি কাজ করে সে একটি গার্মেন্টসে কাজ নিয়েছিল, এবং ওইখানেও কোনো না কোনোভাবে জানতে পেরেছে ওই মেয়েটি যে সে পাড়ার মেয়ে, সে আসলে ওখানে কাজ করতে পারে না। হ্যাঁ, আপনারা চলচ্চিত্রটা দেখেন। আমি আসলে কি বলতে চেয়েছি, আমার একটি বক্তব্য যে আমরা উন্নয়নের যাত্রায় যতই আগায় যায় না কেন, কিন্তু আমাদের যদি কিছু জনগোষ্ঠী পিছিয়ে পড়ে, কিছু জনগোষ্ঠী যদি সুবিধা বঞ্চিত থেকে যায়, অধিকার বঞ্চিত থেকে যায়, তাহলে সামগ্রিক উন্নয়নটা হবে না। আমাদের এই পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীকে সামগ্রিক উন্নয়নের অগ্রযাত্রায় নিতে আমাদের তাদের মানবাধিকার, তাদের সামাজিক অধিকার, তাদের সামাজিক পরিচিতি, তাদের রিকগনিশন আমাদেরকে দিতে হবে। আপনারা যারা আছেন, আমি চেয়েছি কি
যে আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মানুষ অ্যাটলিস্ট যেন একটু থট প্রভোকিং হয়, মানুষ যেন চিন্তা করে, যেমন ওই মানুষটাকে আমি রেসপেক্ট দেই, কর্মী হিসেবে স্বীকৃতি দেই, তাহলে এই মানুষটাকে আমি কেন দিব না? হ্যাঁ, তো আমার সরি আমি বিশ্বাস করি অনেক চলচ্চিত্র আছে সেক্স ওয়ার্কার নিয়ে, মানে দেশে বিদেশে অনেক আছে। আমি বিশ্বাস করি যে আরও বড় কোনো অর্থলগ্নিকারী, বড় কোনো প্রযোজক, আমি ব্যক্তিগতভাবে বলেছি আমি একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। আমি আমার চাকরির টাকা বাঁচিয়ে, বোনাসের টাকা বাঁচিয়ে, থ্যাঙ্কস টু মাই ওয়াইফ, আমার ওয়াইফের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেই, আমার থ্যাঙ্কস টু মাই ওয়াইফ, বন্ধুর কাছে টাকা ধার নেই, এখনও আমার কাছে টাকা পায়, আই ডিডন্ট রিপে দ্য মানি, এখনও শোধ করতে পারি নাই। সো আমি এটা সাহস নিচ্ছি। আমার বিশ্বাস যে এই ধরনের কাজগুলো যখন আপনারা মেইন স্ট্রিম মিডিয়ায় অনেক বেশি করে অ্যাড্রেস করবেন, মানুষ আরও যারা প্রফেশনাল, আরও যারা কমার্শিয়াল কাজ করে তারা বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করবে, যার ফলে আমাদের উন্নয়নটা, আমি যে জায়গাটা বলতে চাই সেই জায়গাটায় যেন এগিয়ে যায়। এইটাই হচ্ছে আমার কারণ এই সাবজেক্টটা চুজ করার। সবাইকে অনেক ধন্যবাদ। চলচ্চিত্রটা দেখি। আচ্ছা, আমি একটু একটা জিনিস বলতে চাই যে আসলে আমি এই কথাটা খুব বিশ্বাস করি যে আমরা যারা তাদেরকেই অল্প বিস্তর কাজ করার চেষ্টা করে যেতে হবে যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য। হ্যাঁ, এবং আমার পরিচালক বলছিলেন যে আমি যতটুকু জেনেছি কাজটা করতে গিয়েই আসলে জানা, দৌলতদিয়া হচ্ছে এশিয়ার সবচাইতে বড় যৌনপল্লীর মধ্যে একটি। তো এবং অনেক অনেক নারীর আবাস সেটা। এত জীবনের গল্প তো একটা সিনেমায় একটা চরিত্রে বলা সম্ভব না। আমার পরিচালক চেষ্টা করেছেন, তিনি বারবার বলছিলেন যে তিনি ওদেরকে নিয়ে গবেষণা করেছেন, এক একজনের জীবনের এক একটা গল্প। তো মানে অনেকগুলো গল্পকে, অনেকগুলো জীবনের গল্প একটু একটু করে নিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে একটা সরল গল্প বলার চেষ্টা করেছেন। এটা সিনেমাটা, কিন্তু সিনেমার শেষে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা কি কোনো বক্তব্যধর্মী ছবি কিনা, বা পরিচালক কি বক্তব্য রাখতে চেয়েছেন। তা আমার উত্তরটা হচ্ছে, আমার পরিচালক আসলে কোনো বক্তব্য রাখতে চাননি, কিন্তু সিনেমাটা দেখার পর আমরা আরেকবার হয়তো ভাবতে পারবো যে আমরা কি এভাবেও ভাবতে পারি। খুব সোজা করে বললে, আমরা যে পেশাজীবী মানুষ আছি না কেন, সে মানুষ চাইলে, ধরেন একজন অভিনয় কর্মী বা একজন ব্যবসায়ী বা একজন শিল্পপতি, তিনি চাইলে 5 বছর 10 বছর পর অন্য আরেকটা প্রফেশনে, যেমন একজন অভিনয় কর্মী ব্যবসায়ী হতে পারেন। এটা আমাদের সমাজে কোনো মানে খুব স্বাভাবিক। কিন্তু যে একজন যৌনকর্মী, সেই মানুষটাও যদি 10 বছর পর চায় আমি আসলে জীবনে অন্য কোনো একটা কাজ করব জীবিকা উপার্জনের জন্য, সেই সুযোগটুকু কি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র দেওয়ার চিন্তা করতে পারে? আমি জানি এটা হয়তো অনেক বড় চাওয়া হয়ে যাচ্ছে, আমার খুবই ছোট মানুষের বড় চাওয়া, কারণ সারা পৃথিবীব্যাপী মানে মানবাধিকার বা সেক্স ওয়ার্কারদের জন্য মানবাধিকার লঙ্ঘন বা ঠিকমতো মানবাধিকার পায় না ওরা, সেরকম আছে। আমরা আসলে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশ, আরও অনেক সমস্যা আছে আমাদের। তবে তারপরেও আমি বলতে চাই এটা একটা বড় জনগোষ্ঠী। আমার পরিচালক যে চেষ্টা করেছেন এই অধিকার বঞ্চিত এই জনগোষ্ঠীর একজনের গল্প বলার, সেজন্য আমার পরিচালকের প্রতি আমার ধন্যবাদ। এবং যেটা তিনি বলছিলেন, তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, খুব সত্যিকার অর্থে খুব অল্প বাজেটে আমরা একটা কাজ করেছি। খুব বেশি বড় আশা করবেন না, আমার পরিচালক শুধু একটা গল্প বলার চেষ্টা করেছেন, আর আমরা যারা সাথে ছিলাম তারা চেষ্টা করেছি যে পরিচালক যেভাবে গল্পটা বলতে চাইছেন আমরা সেটুকু পর্দায় দেখাতে পারি কিনা, এইটুকু আমাদের। আর আবারও আমি বলি থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শেষ। সিজিলকে বলে কপি করছে কিনা, টেস্ট করছে কিনা। ব্যানারগুলো উপরে চলে গেছে।